সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য এবং তার পরিবেশ নিয়ে আলাপ করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে একটু বাইরে খেতে যাবেন তারও জো নেই, কারণ এনবিআরের চোখ পড়েছে। এনবিআর 100টি বেশি পণ্য এবং সেবা খাত থেকে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে চায়। এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি ইমরান হাসান, তিনি রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। ইমরান হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে যেটি বলছিলাম যে এনবিআর তো একটু আচমকাই আসলে বেশ কিছু পণ্য এবং সেবায় মূসক বাড়িয়ে এক ধরনের অজনপ্রিয় পদক্ষেপ নেয়। যদি আমরা এখন দেখছি যে কিছুটা তারা সরে আসছে তাদের পদক্ষেপ থেকে, একটু বলবেন যে এই যে পদক্ষেপটা নেওয়া হলো, সেই পদক্ষেপটা আপনি কিভাবে দেখছেন শুরুতে? জি ধন্যবাদ। দেখুন, আজকে আমরা মানববন্ধনের পরে এবং গতকালকেও তারা প্রজ্ঞাপন দিয়েছিলেন যে অচিরেই তারা ভ্যাটের পুনর্নির্ধারণ করবেন। আমাদের দাবি ছিল না 5%ই বহাল রাখতে হবে, এবং সেটা মেনে নিয়েছেন। 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন চলে আসবে। তো আমি সাধুবাদ জানাই এনবিআরকে, দেরিতে হলেও তাদের বোধোদয় হওয়ার জন্য। এই যে একটা এত বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কারো সঙ্গে ওনারা বসার প্রয়োজন মনে করেন নাই। এই দেশটা কিভাবে চলছে দেখেন, এই দেশে একটা রিকশাওয়ালারও কন্ট্রিবিউশন অনেক। আমরা কিন্তু সবাইকে বাদ দিয়ে মুষ্টিময় কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে যদি মনে করি রাষ্ট্র চলবে, কখনো রাষ্ট্রটা এইভাবে সুন্দরভাবে চলতে পারে না। আমাদের রাষ্ট্রের যে জিডিপিতে অবদান কিন্তু কৃষকেরও আছে, বিশাল অবদান। আমরা কি কৃষকের সেই মূল্যায়নটা দিতে পারছি? আপনি দেখেন 2 টাকায় ফুলকপি বিক্রি করছে ঢাকায়, আমি 60 টাকায় কিনছি বা 40 টাকায় কিনছি এখন। এই যে বাজার ব্যবস্থাপনাটা 53 বছরের ঠিক হয় নাই। আমরা যে বারবার সিন্ডিকেটের কথা বলে আসছি, সেখানে কোনো নজর নাই। আপনি শুধু ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন রাজস্ব নির্ধারণ করে বা ভ্যাট নির্ধারণ করে চাপকে টাকা আদায় করবেন, আপনার ফল আপনি কখনোই পাবেন না। আপনি দারিদ্র্য বিমোচন করতে হবে সবার আগে। সবাইকে ট্যাক্স দেওয়ার মতো ক্যাপাসিটি হয় যাতে সেইভাবে আমাদের নাগরিকদের তৈরি করতে হবে। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বেঁচে থাকার জন্য, সুস্থভাবে 3 বেলা খেয়ে পরে বাঁচার জন্য। এই যে আপনি সমাজের যে অবহেলিত মানুষ, যারা শ্রমজীবী কর্মজীবী মানুষগুলো রাস্তায় খায়, ছোটো ছোটো রেস্তোরাঁয় খায়, তাদের উপর যে আপনি ভ্যাট বসালেন। ইভেন আমাদের দেশের বিনোদন বলতে একটা কালচার এখন হয়ে গেছে যে পাড়ার রেস্তোরাঁ বা শহরের বড় রেস্তোরাঁ, ঝলমলে রেস্তোরাঁ একটু ফ্যামিলি নিয়ে খেতে যাওয়া, সেটাও কিন্তু যে বাইরে থেকে চাকচিক্য মনে হয় অনেক কিছু, কিন্তু সেটা কিন্তু আহামরি খুব ভালো নাই। কারণ সেই খেতে যাওয়ার উপরে 15% ভ্যাট আপনারা বসিয়েছেন, কিন্তু সেই বিজনেসটা নাই। কারণ কোভিডের আগে যে সিচুয়েশনটা ছিল, যেই গ্রোথ ছিল এই বিজনেসে, যেই অবস্থায় দাঁড়িয়েছিল, কোভিডের পর আমরা পুরো বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছি। তো সেই জায়গায় হঠাৎ করে, যেখানে কোভিড পরবর্তী আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, দাবির পরিপ্রেক্ষিতে 15% থেকে 5% নিয়ে আসছেন এবং ভ্যাট আদায় বেড়েছে। উল্টো পথে কেন যাত্রা শুরু হলো এনবিআরের, সেটাই আমাদের প্রশ্ন। প্রশ্নটা একটু উল্টো করে আমি আর করি আপনাকে, যে এই সরকার তো আমরা দেখেছি বিগত দিনে, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দাবি উঠলে আসলে সরকার তার পদক্ষেপ বদলায়। আপনারা কি যে একটু বাড়তি চাপ দিয়ে সরকারকে তার পদক্ষেপ বদলাতে বাধ্য করলেন? এটা মোটেই চাপ না। আমরা আসলে যেটা সিচুয়েশন, রিয়েল সিচুয়েশন, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এতে আমি বলবো যে মিডিয়ার ব্যাপক ভূমিকা ছিল সেখানে। কারণ আপনি দিন শেষে আপনি নিজেও ক্রেতা, আপনার কি আয় বেড়েছে? আপনি যে কালকে 15% ভ্যাট দিয়ে খাবেন, আপনার আয় তো বাড়েনি। যেখানে মূল্যস্ফীতির চাপে সবাই দিশেহারা, সেখানে সেই বাজার ব্যবস্থা ঠিক না করে ভোগ্যপণ্যের দাম একটা স্বস্তিদায়ক অবস্থায় না এনে আপনি ভ্যাট চাপিয়ে দিচ্ছেন। এবং আরেকটা দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই যে অর্থ উপদেষ্টা মহোদয় যখন সুশীল হিসাবে বক্তব্য দিতেন পূর্ববর্তী সরকারের যে বিভিন্ন পদক্ষেপে, উনি চেয়ারে বসেই ওনার টোটালটা উল্টে গেলেন। উনি বললেন যে, অনেক উপদেষ্টা বলেছেন যে এই জিনিসপত্র ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। এটা একটা নিজেরাই নিজেদের হাসির খোরাক বানিয়ে ফেললেন। তো এই যে অবস্থাটা, এটার জন্য আমরা মনে করি যে আমাদের যে দীর্ঘদিনের অপশাসন, দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক জটিলতা, আমরা মনে করি পার্সোনালি টোটাল যে আমলাতান্ত্রিক সিস্টেমটা, এই সিস্টেমে গলদ আছে। এই সিস্টেমকে এই 5-6 মাসে এই গভর্নমেন্ট এসে ঠিক করতে পারবে, এটা আমরা আশা রাখি না। কিন্তু
যেই নতুন গভর্নমেন্ট আসছে, যে আশাটা আমাদের ছিল যে চারিদিকে একটা সুশাসন দেখবে এবং তারা আলাপ আলোচনা করে যে কোনো কিছু আলাপ আলোচনা করে তারা তাদের কর্মপদ্ধতি ঠিক করবে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতো না। কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই ওনারা সিদ্ধান্ত যে নিলেন, যে এখন যে সরে আসলেন, এটা তো সরকারের উপর আমি কি বলবো, সরকারের ইমেজ সংকট বলে আমরা মনে করি। আপনি বলছিলেন যে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ কষ্টে আছে, বিশেষ করে স্থির আয়ের মানুষ এবং গরিব মানুষের কষ্ট আরও বেশি। ঠিক সেই সময় তো সরকার তো আবার একটু অন্য পদক্ষেপ কিন্তু নিয়েছে। আপনার আমার পকেট থেকে কর শুল্ক নিবে তারা, কিন্তু আপনি আমলার কথা বলছিলেন, তাদের জন্য তো সরকার মহার্ঘ ভাতা চালু করেছে। এই 12,000 কোটি টাকা নিয়ে মনে হচ্ছে যে তাদের বেতন ভাতায় বরাদ্দ বাড়াচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, দেশটা তো ওনারাই শাসন করে। বিগত বছরগুলোতে যতগুলো পলিটিক্যাল দল ক্ষমতায় ছিল, প্রত্যেকেই আমি বলবো ব্যর্থ হয়েছে এই আমলাতন্ত্রকে ঠিক করার জন্য। কারণ যোগ সাজস নাহলে তো চুরি করা যায় না, লুট করা যায় না। ফুলে ফেপে কিন্তু কিছু লোক বড় হয়েছে, পলিটিক্যাল দলগুলো বিপর্যস্ত হয়েছিল, সাধারণ মানুষের ভাগ্য খোলেনি। কিন্তু আমলাদের বিচার আমরা হতে দেখি নাই কখনো। আমলারা যেই স্বাধীনতার 53-54 বছরে আমলাদের যে বিত্ত বৈভব, এটা বেড়েই চলেছে। এখন পর্যন্ত আপনি দেখতে পাবেন যে এই সরকার আসছে 5-6 মাস, ওনারা হিসাব চেয়েছিল, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব কি দিয়েছে? দেয়নি। এই ব্যাপারে আমরা কোনো প্রেশারও দেখতে পাচ্ছি না। এবং বিগত সরকারের আমলে যারা বেনিফিশিয়ারি ছিল তারাও কিন্তু এখন ক্ষমতায় আছে, তারা কিন্তু আমলাতন্ত্রেই আছে, সিস্টেমেই আছে। এখন এই দেশ সাকসেস হোক, কোনোদিন এই সিস্টেম চাইবে না। যে সিস্টেমটা ব্যুরোক্রেসিতে যে সিস্টেমটা করে রাখা হয়েছে, দেশ স্বাবলম্বী হলে তাদের তো খাওয়া থাকবে না, তারা তো আজকে বিত্ত বৈভব বানাতে পারবে না, বেগমপাড়া বানাতে পারবে না। সুতরাং তারা চায় যে দেশে একটা হসপোস থাকুক, রাজনৈতিক ক্রাইসিস থাকুক। তারা কোনো সিস্টেমই ঠিক করে নাই। আপনার নামে ডিজিটাল হয়েছে, ম্যানুয়ালি অনেক কাজ করতে হচ্ছে। আপনি দেখবেন যে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর জন্য সিস্টেম তৈরি করা হয়েছে, বিজনেসের ফাঁদ তৈরি করা হয়েছে। আপনি গ্যাস দেখবেন, তিতাস গ্যাসকে আমাদের নিজেদের পেট্রোলিয়াম কর্পোরেশনকে অকার্যকর করে রেখে আপনার এলএনজি আমদানি করতে গেলেন। আপনার এখানে এলপিজির জন্য 41টা কোম্পানি হয়ে গেল। এখানে প্রচার করা হলো, তাদেরই মিডিয়া প্রচার করা হলো যে আমাদের যদি খড়কুটো জ্বালাই আমাদের স্বাস্থ্য ঝুঁকি, এলপিজি জ্বালালে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের স্বাস্থ্য বেড়ে যাবে। একটা এক্সাম্পল দেই, এখন গ্রামের খেটে খাওয়া মানুষও আর খড়কুটো দিয়ে তার রান্না করে না। সারা পৃথিবীতে কিন্তু খড়কুটো দিয়ে রান্না হয়। এতে কি হয়, ওই ছাই ভস্ম দিয়ে আমাদের কিন্তু জৈব সার হয়ে যায়। প্লাস এই যে আমরা যে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি এলপিজি, অনেক দামে এলপিজি কিনতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমি এলপিজির বিপক্ষে না, কিন্তু মাস লেভেলে যে মানুষকে একদম এই অকার্যকর, মানুষকে কি বলে, কর্মহীন করে রেখে সেই মানুষকে ভিলেজ পর্যায়ে একদম রুট লেভেলে আপনি এলপিজি ঢুকাই দিলেন। কার মার্কেটের জন্য? এটা কার সুবিধা হলো? তাহলে কি হলো, আপনার কেন ডলার শর্টেজ হবে না? আপনি আমাকে বিলাসদ্রব্যগুলো, যে বিলাসী জীবনযাপনের জন্য যা দরকার সব এই দেশে এনে দিলেন। আমার যার ফরেন রেমিটেন্স আছে, আমাদের ফরেন যোদ্ধাদের কারণে, রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে, সেগুলি আবার এখান থেকে লুট হয়ে যাচ্ছে। আমাদের যারা গার্মেন্টসে এক্সপোর্ট করে তার ম্যাক্সিমামই আবার ইম্পোর্ট করতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই বিলাসী পণ্যের জন্য আমাদের সমস্ত টাকা এলসিতে চলে যাচ্ছে। তাহলে আমরা কি হচ্ছে, আমাদের ডলারের মান আজকে চলে গেছে 130 টাকার কাছাকাছি। তো প্রোডাক্টে ইম্প্যাক্ট পড়বেই। আমরা কৃষিতে আমাদের মনোযোগ দিচ্ছি না। আমরা কৃষি প্রোডাকশন কীভাবে বাড়বে, কৃষক তার ন্যায্য দাম কীভাবে পাবে, কীভাবে কৃষি ব্যবস্থাপনাটা আধুনিক করা হবে, সেই ব্যাপারে আমরা উদ্যোগ দেখি না। আমরা শুধু দেখি বড় বড় আপনার প্রজেক্ট হবে, সেই প্রজেক্টে কারা করছে? এই সিস্টেম আমলারা করছে। কেন করছে? আপনি দেখেন যে প্রত্যেকে আসছে, প্রত্যেকটা প্রজেক্ট 4 গুণ 5 গুণ করে। এই পুরো পৃথিবীতে আমাদের প্রজেক্ট কস্ট সবচেয়ে বেশি। স্বর্ণ দিয়ে বানাইছে, কারা করছে? আমাদের দেশের আমলারাই করছে। এবং তারাই টাকা, তারাই ভোগে ব্যস্ত। তারা এক একজন 3টা-4টা গাড়ি, বিলাসী গাড়ি, অফিস, যে এক্সপেন্সেস, সমস্ত কিছু তাদের জন্য, গাড়ি, ড্রাইভার, সব কিছু তাদের জন্য। মনে হয় যে আমরা এই দেশের নাগরিক, কষ্ট করব, ট্যাক্স দিব, তারা বিত্ত বৈভবে তাদের জীবনযাপন করবে। আর পলিটিশিয়ানরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দেশকে তো প্রপারলি শাসন করবেই না। এই 2 পয়সা নিয়ে সবাই মিলে একসাথে দেশটার এতে 12টা বাজায় দিবে। একটু ছোট করে বলবেন, আমরা একটা বিরতিতে যেহেতু যাবো, একটু ছোট করে বলেন যে এই যে আমলাদের প্রসঙ্গ বলছিলেন, আমরা দেখছি যে শ্রীলঙ্কায় যখন উচ্চ মূল্যস্ফীতি হয় তখন কিন্তু ব্যয় কমাতে, সরকারি ব্যয় কমাতে কিন্তু সরকারি চাকরিজীবী যারা, তাদের কিন্তু বেতন কমিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে কি এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব? দেখেন, এটা একটা কঠিন বাস্তবতা। বাংলাদেশে বরঞ্চ আমি বলবো যে পার্সোনালি যেটা বলি, সরকারি কর্মকর্তার যে বেতনের স্কেল, এতে তার ছেলের স্কুলের বেতন হওয়ারও কথা না। তাহলে তারা চলে কিভাবে? আমরা মনে করি এই যে বিশাল ব্যাপ্তি সরকারি কর্মচারী, এখানে কাটছাট করা দরকার।
এত মন্ত্রণালয়, এত ফাইলপত্র নিচে যাওয়া, উঠোন। আমরা চাই এখানে যে বিসিএস পদ্ধতিতে যেইভাবে ট্যালেন্টের নামে যাদেরকে নিচ্ছে, অনেকে বলে, আমি বলছি না, শুনেছি, পপি গাইড মুখস্থ করে যারা আজকে বিসিএসে আসছে তারাই তো রাষ্ট্রের কাঠামো সব কিছু নির্ধারণ করে। তাদেরকে বেতন আরও বাড়িয়ে দেওয়া হোক, ট্যালেন্ট মানে যাতে চুরি করতে না হয়। আপনি যেই স্কেলে তারা বেতন নিচ্ছে, এই স্কেলে তাদের ডাল ভাত খাওয়ারও কথা না, এটা আমরা সবাই বুঝি। বরঞ্চ আমাদের যে লোকগুলো বেশি আছে, যেইভাবে সরকারি ক্রয়ের নামে, সরকারি বিল্ডিংয়ের নামে, আপনি দেখবেন যে আগারগাঁওয়ে যান, এত বিশাল বিশাল বিল্ডিং, এত চাকচিক্য, এত এসি, কেনাকাটা, যত আপনি কেনাকাটা করবেন তত তাদের কমিশন হবে। এই যে সরকারি ব্যয় এমনভাবে বাড়িয়ে নিয়ে গেছে, আপনি একটা অবাক হবেন। আমি প্রায় কক্সবাজারে যাই বিজনেসের কারণে, যখন দেখি ভিভিআইপিতে যে কোনো একজন সচিব যায় বা কোনো মন্ত্রী যায় বা কোনো কেউ যায়, টোটাল ডিপার্টমেন্টের 50-100 গাড়ি নিয়ে হাজির তাকে বরণ করার জন্য। সেই যে গাড়িতে তেল পুড়ছে কার টাকা? এই আমার রাষ্ট্রের গরিব মানুষের মেহনতের টাকা। এটা নিয়ে কেউ কথা তুলছে না, জনগণের করের টাকা। এইখানে অনেক ব্যয় কমানো যায়। আমি দেখছি যে জেলা প্রশাসক তার সিটেই বসতে পারছে না। কেন পাচ্ছে না? সারাদিন ভিআইপি তাকে ট্যাকেল করতে হচ্ছে, এসপি সাহেবকে ট্যাকেল করতে হচ্ছে। এই যে ভিআইপি বরণ, ভিআইপিকে আবার অমুক সচিব রাগ হচ্ছে কেন উনি আসলো না। এই যে একটা আমলাদের কালচার, সেই কালচারটাকে ভেঙে দেওয়ার জন্য যে নেতৃত্ব আমাদের দরকার, সেটা আমি মনে করি এখনকার যে পলিটিশিয়ান দলগুলো আছে তাদের মধ্যে নাই। তারাও তাদেরকে ব্যালেন্স করে তাদের পলিটিক্সটা করে। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের টোটাল এডুকেশন সিস্টেম থেকে শুরু করে টোটাল যে পলিটিক্যাল সিস্টেম আছে, এই সিস্টেমটা এমনভাবে হয়েছে যে তারা আমাদের কাছে আটকাই থাকবে। তারা আসলে এই সিস্টেমটা ভাঙতে পারবে না। তো আমরা আশা করি যে নিশ্চয়ই চেঞ্জ হবে। সারা পৃথিবী চেঞ্জ হয়েছে, বাংলাদেশ নিশ্চয়ই চেঞ্জ হবে। সরকার তো শুল্ক কর বাড়িয়েছিল, এখন কিন্তু একটা বৈষম্য আছে, কেউ আসলে কর দেয়, কেউ দেয় না, কেউ ভ্যাট দিচ্ছে, কেউ দিচ্ছে না, স্ট্রিট ফুড যারা ব্যবসা করছে তারা দিচ্ছে না। এই বিষয়টাকে আপনারা উদ্যোক্তারা কিভাবে দেখছেন? দেখুন, আমাদের দেশে একটা এমন যে 302 ধারার মামলায় আমার হয়তো ফাঁসি হবে, আমি বড় লোক মানুষ বা আমার পয়সা আছে, কিন্তু যারা রাস্তার লোক তাদের হয়তো জেলও হবে না। মানে বিষয়টা হচ্ছে আমরা এইভাবে যদি মূল্যায়নটা করি যে আইন আছে, ভ্যাট সবার দিতে হবে যারা এই দেশে ব্যবসা করবে, কিন্তু আমরা মনে করি 70% ভ্যাটের আওতায় নাই। আমরা বলেছি বহুবার যে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতিকে একটু শক্তিশালী করেন, আমরা কর আদায় করে দিব। বিজিএমইর আদলে করেন যে সমিতির অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া কেউ ব্যবসায়ী করতে পারবে না। তাহলে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করতে পারবেন কিভাবে? সমিতি স্ট্রং হবে, সমিতি মনিটরিং করবে। দ্বিতীয় হচ্ছে আমরা সমিতির লাইসেন্স ছাড়া কাউকে আমরা ওই ভ্যাট নিতে হবে ভ্যাটের, তাহলে কী হবে? লেভেল প্লেইং ফিল্ড হবে। এখন আমাদের 5টা খুব সুন্দর রেস্তোরাঁ আছে, তারা ভ্যাট দিচ্ছে, কিন্তু পাশে আরও 20টা রেস্তোরাঁ আছে ভ্যাটের লাইসেন্সই নাই, সেখানে কর্মকর্তারা গিয়ে তারা মাসোহারা নিয়ে যাচ্ছে। তাহলে ও যে দামে বিক্রি করতেছে, ওর কাস্টমার আছে, আমি যে দামে বিক্রি করতেছি আমার কাস্টমার কম। তাহলে কি হচ্ছে? আমার একটা মধ্যবিত্ত শ্রেণী আমি পাচ্ছি না, নিম্ন মধ্যবিত্ত পাচ্ছি না। তাহলে কি হলো? লেভেল প্লেইং ফিল্ডটা আমার হলো না। এবং ও যে কম দামে বিক্রি করে, ওর কিন্তু তদারকিও নাই। ওর কিন্তু 12টা-13টা অথরিটি ওর দোকানে হামলা দিচ্ছে না। কেন দিচ্ছে না? মাইন্ডসেটটা চিন্তা করেন, না গরিব মানুষ ওরা করে খায়, সাধারণ মানুষ খায়। আরে ভাই, সাধারণ মানুষেরই তো স্বাস্থ্য ঝুঁকিটা সবচেয়ে বেশি। আইসিডিডিআরবির গবেষণায় 73% রোগ বালাই সৃষ্টি হয় আমাদের দেশে সব স্ট্রিট ফুড থেকে, সব রাস্তার ফুড থেকে। এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নিরাপদ খাদ্য থেকে পাই নাই। অথচ আমরা যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করি, এই ক্যামেরা নিয়ে এমনভাবে ঝাঁপায় পড়ে যে আমরা চোরটা, আমরা 2 নম্বরই করতেছি, এইটা কেন, ওইটা কেন, নানান এমবার্গো। তো আমরা বলেছি আসেন একসাথে কাজ করি। আগে আমাদের লোকজনগুলো যে আনস্কিল আছে, স্কিল করার একটা চেষ্টা করি। এই যে না বললেই না, আমাদের দেশের ছেলেমেয়েরা সব বিবিএ এমবিএ সমানে পড়তেছে, কেউ এই সেক্টরে কাজ করতে আসছে না। এই যে আমাদের স্কিল পিপল যে শর্টেজ, ম্যানেজমেন্ট লেভেলও শর্টেজ, ওয়ার্কার লেভেলও শর্টেজ। শেফ না, একটা ইন্টারন্যাশনাল শেফ দেখান তো বাংলাদেশে আছে, একটা ইন্টারন্যাশনাল শেফ দেখান যে খুব রিনাউন আর আমাদের দেশে আছে। অথচ আপনি দেখেন এই ইন্ডিয়া পার্শ্ববর্তী, ইভেন নেপাল, ইভেন শ্রীলঙ্কা, পুরো মিডল ইস্ট তারা দখল করে রাখছে হসপিটালিটি সেক্টরে। অথচ আমরা বলেছি যদি এই সেক্টরটাকে প্রায়োরিটি দেন, সমস্ত ইউনিভার্সিটিকে যদি আপনি ম্যান্ডেটরি করে দেন যে হসপিটালিটি সেক্টরে পড়াশোনা করানো হবে, তাহলে কিন্তু তারা বিদেশেও জব পাবে, দেশেও জব রেডি। এই ব্যাপারে যে সুদূর প্রসারী পরিকল্পনা করবে, সেই পরিকল্পনা প্রণয়নের জন্য আজ পর্যন্ত কাউকে পাই নাই। সেজন্য বললাম যে সমস্ত জায়গায় প্রবলেম, আপনি কয়টা ঠিক করবেন? এই জন্য পরিকল্পনা দরকার, যাতে আমরা আগামী 10 বছরে এই সেক্টরটাকে এমন একটা জায়গায় নিতে পারি যে স্ট্রিট ফুডেও আমরা হেলদি অ্যান্ড হাইজিন ফুড দিতে পারবো। আচ্ছা, একটু বলবেন যে এই যে সরকার যে 15% করবার যে উদ্যোগ নিয়েছিল, এটি কি আসলে বাস্তবায়ন করা যেত? রেস্তোরাঁ মালিক সবাই
যা এই উচ্চ হারটা কি পরিশোধ করতো, নাকি এখানে নতুন করে কোনো কর ফাঁকির সুযোগ তৈরি হতো যে ক্রেতা খেয়ে যাবে, আসলে তাকে ভ্যাটই দিতে হতো না, এরকম সুযোগ ছিল কিনা? জি দেখুন, 2022-এর আগেও 15 ছিল। আমরা দায়িত্বে আসার পরে বলেছি 2বারের চেষ্টায় 15 থেকে 10, তারপরে 5-এ এসছে, এসি নন এসি ব্যারিয়ার ছিল, সেটা তুলে দিয়েছেন। আমরা বলেছি ভ্যাট আদায় বাড়বে, এবং লাস্ট স্টেটমেন্ট অফ এনবিআর চেয়ারম্যানের যে ছিল যে ভ্যাট আদায় 19% বেড়েছে। কিভাবে বাড়লো? ভ্যাটের হার আপনার 1 ভাগ হয়ে গেল, 3 ভাগের 1 ভাগ, তাহলে ভ্যাট আদায় বাড়লো কিভাবে হলো? কারণ আমি তো 15% আমার কাস্টমার থেকে নিতে পারি না, কোনো না কোনোভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হয়, ডিসকাউন্ট দিতে হয়, দিব না। পাড়ার মহল্লায় কি আমি প্রতিদিন আমার কাস্টমার সাথে ঝগড়া করব? কেউ দেয় না। তো সুতরাং আপনি যদি 3% করতেন তাহলে আরও বেশি, প্রত্যেককে যদি আওতায় নিয়ে আসতেন। এবং এটার সাথে একটা ট্যাক্সেশন, বলতে বলতে টায়ার্ড, যে ট্যাক্সেশন একটা বড় ইম্পর্টেন্ট। আমি যদি টোটাল সেলটাও দেখাই ভ্যাটের, যেই প্রক্রিয়া আমাকে ট্যাক্স নির্ধারণ করা হয়, এটা ঘরবাড়ি বিক্রি করতে হবে। একই কথা বলছি প্রতিদিন, কিন্তু এখন পর্যন্ত ওই যে কুম্ভকর্ণে ঘুম ভাঙবে না, কার ঘুম ভাঙবে, কে আমাদেরকে ডেকে কথা বলবে, কে কিভাবে পলিসি করবে, তাদের সময়টা নাই। তাদের সময় হচ্ছে কিভাবে কেনাকাটা হবে, তাদের পোস্টিংটা কোথায় হবে, তাদের কে কী প্রশংসা করলো, কে কে কোনটা করলো, কে কোন গাড়ি অ্যালটমেন্ট পেলো, কিভাবে তার অফিসটা আরও সুন্দর হবে, সাধারণ মানুষ নিয়ে তাদের চিন্তা ভাবনা নাই। তো অন্তর্বর্তীকালীন সরকার তো এই ভ্যাট বাড়ালো, আপনি বলছিলেন যে আগের সরকারগুলো 15 থেকে 5% নামিয়ে আনে, মানে এই সরকার কি উল্টো পথে হাঁটলো? মানে আগের সরকারকে আমরা স্বৈর সরকার বলছি, তারা আলাপ আলোচনা কম করতো, কিন্তু এখন তো মনে হচ্ছে এই সরকারও তো আপনাদের সাথে আলাপ আলোচনা করলো না। তাহলে এই জিনিসটাকে কিভাবে দেখেন? এই সরকারের তো সীমিত পরিধি, তারা আসছেন এবং সবাই অলমোস্ট বয়সের ভারে নুজো। আমি অনেক সময় বলি যে এনজিও গভর্নমেন্ট, এখন এরা চাইলেই কি সবাইকে ডেকে কথা বলতে পারবে? কারণ সিস্টেমটা তো আমলাদের হাতে। এই যে একটা নিয়মটা কারা কথা বলবে, মাঠ পর্যায়ে কারা আছেন? এনবিআর থেকে তো উইংস আছেন, ভ্যাট তো একটা বড় উইংস। 10টা খাতের প্রথম খাত যদি আপনি আসেন, আমাদের খাতটা সবার আগে, কারণ আমরা তো বেসিকের প্রথম কি আসে? অন্ন। আমরা সবার আগে, যারা আমরা মিনিমাম 4-5 কোটি লোকের খাবার সারা বাংলাদেশে, যে রাস্তায় ফুটপাতে পাতিল নিয়ে বসে ভাত খাওয়ায়, সেটাও কিন্তু আমাদের, বলতে গেলে আমাদের সেক্টর। সেই সেক্টরটাকে কথা না বলে আপনি হুট করে 15% করলেন, এটা আমি মনে করি সরকারকে একটা বিপদে ফেলার জন্য অতি উৎসাহী কেউ করেছে। তা না হলে এই হটকারী সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। আইএমএফ তো অবশ্যই আছে। আইএমএফ কি কারো ভালো চায়? আইএমএফ তো কোনোদিন কারো ভালো চাইছে? আইএমএফ চাই আমরা দরিদ্র থাকবো, আরও আমাদের দারিদ্র্যের নিচে রাখবে, ঋণ দিয়ে। যারা মহাজনী পদ্ধতি, মহাজন কি কোনোদিন চাইছে? এটা মহাজন আর আইএমএফ কোনো পার্থক্য নাই যে কৃষক স্বাবলম্বী হোক। মহাজন কোনোদিন চাইবে না ওই কৃষক কোনোদিন স্বাবলম্বী হোক, তাহলে তার ব্যবসা হবে না। কৃষক যদি স্বাবলম্বী হয়, তার ব্যবসা তো আর বন্ধ। ঠিক ওই রকম আইএমএফ জানে যে এই দেশ যদি স্বাবলম্বী হয়, আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, তাদের তো আসলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি আমাদের যেই জিডিপির স্ট্রেংথ আছে, জিডিপির যে আকার আছে, যদি সুশাসন আমরা নিশ্চিত করতে পারি, যদি আমরা সত্যি সত্যি দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই কর ব্যবস্থাপনা ইজি করতে হবে। এবং যেই বড় কর ফাঁকি দেয় কারা? বড় লোকেরা। কেমনে ফাঁকি দেয়? কারণ তাদের অনেক লোকজন আছে, তাদের জন্য পলিসি নির্ধারণ করে এনবিআর, এবং তারা রিটায়ারমেন্টের পরে তাদের লোকজনকে ওইখানে জয়েন করে। আপনি ভুরি প্রমাণ পাবেন আমাদের দেশে। তো সুতরাং আপনাকে আইন করতে হবে, গরিব বলেন, বড়লোক বলেন, সবার জন্য সমান আইন। এবং এই আইনটা বাস্তবায়নযোগ্য আইন যাতে করেন, এবং করের পরিধি, ভ্যাটের পরিধি ঠিকভাবে বাড়ান, যৌক্তিকভাবে বাড়ান, অ্যাফোর্ডেবল ক্যাপাসিটি নিয়ে বাড়ান। তখন যদি কেউ না দেয়, আপনি সর্বোচ্চ আইন প্রয়োগ করেন, তার ব্যবসা বন্ধ করে দেন, আমরা সহযোগিতা করব, সিলগালা করে দেন। এখন আমার কাস্টমার আমার ভ্যাট দেয় না, আমি জোর করে কাস্টমারটাকে আদায় করে দিব, এত সাহস তো আমার নেই। আর আমার তো ব্যবসা করেই খেতে হবে। আমি একটা ছোটো ব্যবসায়ী, আমার অ্যাকাউন্টেন্ট নাই, আমার প্রকিউরমেন্ট ম্যানেজার নাই, আমার লয়ার নাই, কিচ্ছু নাই। আমি একারা বাজার করি, আমার লোকজন রান্না করে, আমি ক্যাশে বসে বিক্রি করে টাকাটা উঠায়, আমি টাকাটা আদায় করে ভ্যাটটা আমি দিই রাষ্ট্রীয় কোষাগারে। আমরা বলেছি এই ভ্যাটের সাথে ট্যাক্সটাও দিয়ে দিতে চাই, একটা নির্ধারণ করে দেন। এবার আলোচনার প্রয়োজনও মনে করে নাই। তাইলে আপনি কিভাবে ট্যাক্স আদায় করবেন? কারণ আলোচনা করলে তো বিপদ। কারণ এই যে বছর শেষে আমি যখন ট্যাক্স জমা দিতে যাব, তখন আমাকে লয়ারের দ্বারস্থ হতে হবে, আন্ডার টেবিল ম্যানেজ করতে হবে। তো 3 ভাগ হয়ে যাবে, একটা লয়ার নেবে, একটা নেবে এনবিআর এর যে সেটেল করবে সে, হ্যাঁ, আরেকটা সরকার পাবে। আবার মালিকও কিছু বেনিফিটেড হবে। বাবা,
আমরা তো বেঁচে গেলাম, কর দিতে হলো না। এই যদি কর চায়, সত্যি সত্যি কর যদি চায় সরকার, যদি কর বান্ধব রাষ্ট্র হয়, অবশ্যই কেউ না কেউ কর দেবে। আর আমরা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে কর দেই। একটু শেষ করে দিই আপনাকে, আমরা ইলেকট্রিসিটিতে ভ্যাট দেই, পানিতে ভ্যাট দেই, গ্যাসে ভ্যাট দিই, আমরা যে প্রোডাক্টগুলো কিনে আনি সেখানেও ভ্যাট দিই। এই যে ভ্যাট, আমরা আরেকটা বিষয়, যে বাড়ি ভাড়া নিচ্ছি সেটার উপর একটা ভ্যাট আছে, এবং বাড়ি ভাড়া সবাই জানে ওপেন সিক্রেট, এই যে 15% ভ্যাট কোনো কেউ দিবে না, এবং ল্যান্ডলর্ডও আমাকে ওইটা প্রদর্শনী দিচ্ছে না, কারণ ল্যান্ডলর্ড যদি এই আয় দেখায় তারও একটা বিরাট কর আছে, এটার সাথে 5% এআইটি আছে। এই যে ইচ্ছা করে এতগুলো কর জাল করে রাখছেন আপনি, সুতরাং আপনি সফল হবে, ফল তো পাবেনই না। আমরা মনে করি এই এতগুলি করার কারণ হচ্ছে আপনাদের বেনিফিটের জন্য। করোনার পর থেকে আপনারা আসলে খুব ভালো নেই, একটু বলবেন। তারপর তো উচ্চ মূল্যস্ফীতি শুরু হয় দেশে, আপনাদের ব্যবসা বাণিজ্য এমনি মোটা দাগে কেমন চলছে? দেখুন, করোনার সময় আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এরপরে আমরা যখন ঘুরে দাঁড়াতে শুরু করলাম, ইউক্রেন যুদ্ধে তো এমন অবস্থা হলো, প্রোডাক্টের দাম আপনি কত বাড়াবেন আপনার প্রোডাক্ট, অ্যাফোর্ড ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যাফোর্ডেবল ক্যাপাবিলিটি। আমার যে কনজিউমার আছে সেটা তো কনজিউমারের তৈরি হয়নি, আমরা বাড়িয়েছি, আবার কমাতে হয়েছে, কারণ আমাদের সেল হচ্ছে না, কারণ আয় তো মানুষের বাড়ে নাই। তখন কী হলো, আমরা মিনিমাইজ করার চেষ্টা করলাম, দাম বাড়াতে পারছিলাম না, আমরা চেষ্টা করছি বেঁচে থাকা। এর মধ্যে 29শে ফেব্রুয়ারি দুর্ঘটনা আমাদের একটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অথরিটিগুলো আমাদের অনেক প্রেশার শুরু করেছিল। আপনি দেখবেন যখনই কোনো ট্রেন্ড শুরু হয়, এই ট্রেন্ডে সবাই পাগল হয়ে যায়। মাল্টিপারপাস কোঅপারেটিভ কথা মনে আছে আপনার? একটা সময় পাড়ায় মহল্লায় মাল্টিপারপাস কোঅপারেটিভ এমন হলো, সব মানুষের টাকা পয়সা নিয়ে ভেঙে গেল, সব মুখ থুবড়ে পড়লো। ঠিক ওই রকম এখন রেস্তোরাঁ ব্যবসাটা এমন হয়েছে যে সবাই মনে করে রেস্তোরাঁ যেন কি একটা জাদু আসে, সেই সবাই মিলে রেস্তোরাঁ ব্যবসায় ঝাঁপায় পড়লো। আপনি দেখেন সাস্টেন করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, এবং আমরা টের পাচ্ছি না। এই কারণে ধরুন আপনি একটা রেস্তোরাঁ খুব কষ্ট করে শুরু করলেন, আপনি 3 মাসও টিকলেন না, 3 মাস পরে মালিকানা বদল হতে শুরু করলো, অথবা আপনি আপনার সহ উদ্যোক্তা নিলেন আপনার সাথে পার্টনারশিপ হিসাবে। এইভাবে প্রতিদিন কোনো না কোনো রেস্টুরেন্টটা বন্ধ হচ্ছে, অন্য কেউ টেক ওভার করছে, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে রেস্তোরাঁগুলো ওপেন। মুষ্টিময় কিছু রেস্তোরাঁ যারা ভালো করছে ট্রেডিশনালি, তারা তো ভালো করবেই, চ্যানেল আছে অনেকগুলো, সবাই তো আর ভালো করছে না। ঠিক ওই রকম রেস্তোরাঁ অনেক আছে, সবাই ভালো করতে পারছে না। আমাদের ওয়েজেস বেড়ে গেছে, ইউটিলিটি ডাবলের 3 গুণ হয়ে গেছে, ইউটিলিটি প্রোডাক্টের দাম বেড়েছে, সেই তুলনায় আমাদের প্রোডাক্টের দাম আমরা বাড়াতে পারি নাই। এখন টিকে থাকার যুদ্ধে আমরা খুব যুদ্ধ করছি, যে টিকে থাকলে হয়তো ভবিষ্যতে দাম কমে আসলে, অ্যাডজাস্ট হলে, মানুষের আয় বাড়লে আমরা হয়তো ব্যবসা করতে পারবো। আপনি বলছিলেন একটা আলোচনায় যে আপনাদের সমিতিটাকে একটু শক্তিশালী করা, এর মাধ্যমে আসলে পুরো খাতকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমরা নানা সময় দেখেছি এবং শুনেছি যে এই বাণিজ্যিক সংগঠনগুলোকে শক্তিশালী করলে এইগুলো চাঁদাবাজির একটি দোকানে পরিণত হয়। এটি ব্যাংকের ক্ষেত্রেও আমরা দেখেছি, আবার অন্য দু একটা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শোনা যায়, বিশেষ করে জুয়েলারি খাতে এটি খুব ব্যাপক শোনা যায় যে সংগঠনগুলো চাঁদাবাজি করে। এই বদনাম নিয়ে এই আপনারা শক্তিশালী হতে যাচ্ছেন, আসলে কি নতুন করে চাঁদাবাজির কোনো দুয়ার খুলতে যাচ্ছেন নাকি, এর কি জবাব? আসলে সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই বিজিএমে কি চাঁদাবাজি এরকম কোনো কিছু পেয়েছেন আপনারা? স্বচ্ছতা ডিপেন্ড করবে আমার মাদার সংগঠন কোনটা, এফবিসিসিআই। আপনি দেখবেন এফবিসিসিআইকে স্বাধীনতার পর কারা আসছে, প্রেসিডেন্ট এবং সবাই, কোনো না কোনোভাবে সরকারের আজ্ঞাবহ কেউ। ইলেকশন হয়েছে, সেখানে ফেয়ার ইলেকশন হয় নাই। ফেয়ার ইলেকশন বলতে আমি বলেছি প্রার্থীটাই ফেয়ার হয় নাই, কারণ কে সরকারের ভয়ে দাঁড়াবে ওইখানেও আপনি দেখবেন যে নিজেদের ভোট ব্যাংকের জন্য এত অ্যাসোসিয়েশন আছে, একটা সেক্টরে 20টা অ্যাসোসিয়েশন আছে। আপনারা নিশ্চয়ই একটু কয়েকদিন আগে দেখেছেন জুতার নিয়ে অনেক কথা কাদা ছড়াছড়ি হয়েছে, জুতার নিয়ে কতগুলো অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনগুলো কারা দিয়েছে? যখন যারা ক্ষমতায় ছিল এফবিসিসিতে, তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আমার মনে হয় 30 থেকে 40% অ্যাসোসিয়েশন আমাদের দরকার নেই। খাত ওয়াইজ যদি অ্যাসোসিয়েশন থাকে, ফুডে একটা অ্যাসোসিয়েশন থাকবে, প্রতিনিধিত্ব করবে। যখনই অ্যাসোসিয়েশনগুলো হয়ে যাবে, তখনই নিজেদের ক্ষমতা, নিজেদের এই ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা ওইভাবে অ্যাসোসিয়েশনগুলো অকার্যকর করে রাখে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পর বলতে পারি যে আমাদের অ্যাসোসিয়েশনে কোনো ভাউচার হয় না। এন্টারটেনমেন্ট বলেন, কনভেন্স বলেন, চায়ের একটা ভাউচার নাই। আমরা এইভাবে স্বচ্ছতার সাথে আমরা আমাদের সংগঠনটা অপারেট করতেছি। আর চাঁদাবাজি থাকবেই, এটা অনেক যার যেখানে সুবিধা হবে সে সেখানে বলবে। অ্যাসোসিয়েশনে সরকার নির্ধারিত একটা চাঁদা আছে, এবং সরকার একটা নির্দিষ্ট আইন আছে, 1994 সালে একটা অ্যাক্ট হয়েছিল, অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না, ট্রেড লাইসেন্সই পাবে না। কিন্তু সরকার অ্যাসোসিয়েশনকে পাশ কাটিয়ে ট্রেড লাইসেন্সটা দেয়। আজকে যে আমরা মানববন্ধন করলাম, এই যে আমাদের যে 15% থেকে 5-এ নিয়ে আসলাম,
কে সরকারের সাথে দান দরবার করবে, কে ইউনাইটেড করবে, সরকার কার সঙ্গে ডায়ালগ করবে। আজকে যদি আল্লাহ না করুক বাংলাদেশে একটা ডিজাস্টার হয়, আমাদেরকে তো সবার আগে লাগবে ফুডগুলো ডিস্ট্রিবিউট করতে, কার সঙ্গে সরকার কথা বলবে? অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবে। অ্যাসোসিয়েশন ছিল বলে আজকে 15 থেকে 5-এর জন্য সরকার ডিক্লেয়ার করেছে যে আমরা 1-2 দিনের মধ্যে ডিক্লেয়ার করব। যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে ভালো মন্দ সব জায়গায় আছে, ডিপেন্ড করে ডেমোক্রেসি আছে কিনা। আমরা চাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এমনভাবে তাদের কর্মপরিকল্পনা চালাক যাতে 2বারের বেশি সংস্কার তো ওইখানে হচ্ছে। এই সংস্কারটা বেসিক্যালি পূর্ববর্তী প্রেসিডেন্টও দিয়ে গিয়েছিলেন, সেটা এখনো পাস হয় নাই, যে 2বারের বেশি কেউ আপনার অ্যাসোসিয়েশনের নেতা একই পদে থাকতে পারবে না, 2বারের বেশি থাকতে পারবে না। সেটাও দরকার। অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তাইলেই দেখবেন যে কেউ দীর্ঘদিন আর ওই ক্ষমতা থাকার জন্য ম্যানিপুলেট করবে না, চাঁদাবাজি করবে না, এবং অ্যাসোসিয়েশন নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাবে আর কি। আমি একটু শেষ দিকে আলোচনা একটা প্রশ্ন করি একটু মোটা দাগে, যে এই যে অন্তর্বর্তী সরকার 5 মাসের বেশি দায়িত্ব পালন করছে, আপনার তো রেস্তোরাঁর বাইরেও আরও বেশ কয়েকটা খাতে বিনিয়োগ রয়েছে, দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ এই সরকারের সময়টায় কেমন দেখছেন? দেখুন, ট্রানজ্যাকশন পিরিয়ডে একটু খারাপ হবে, কিন্তু এতটা খারাপ হবে আমরা আশা করি নাই। এখানে দক্ষতার অভাব আছে, আমরা মনে করি দক্ষতার অনেক অভাব। কারণ তথ্য দিয়ে তো আর দেশ চলে না। আন্দোলন করেছেন ঠিক আছে, দেশ এখানে আরও যোগ্য লোক দরকার ছিল, আরও অনেক যোগ্য উপদেষ্টা দরকার ছিল। কারণ আপনি দেখেন ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত ঠিক হয় নাই, এটা সত্যি। কাজ করছে ধীরে, এখনও পুলিশের মনোবল ফিরে পায় নাই। আমরা বলেছিলাম বহুদিন যে আর্মি আছে মাঠে, কিন্তু একসাথে যদি যোগ্যপথভাবে কাজ করে, এবং যারা রিটায়ারমেন্টে চলে গেছে, যাদের ক্যারিয়ারের গ্রাফটা ভালো, তাদেরকে একটু কিছুদিনের জন্য 2 বছর 1 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদেরকে কাজে লাগালে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতো। কারণ আইনশৃঙ্খলার সাথে কিন্তু টোটাল ব্যবসাটা ডিপেন্ড করে। আপনি দেখবেন যে চাঁদাবাজি সমানে চলছে, আপনি জাস্ট হাত বদল হচ্ছে। এইটা আসলে রাজনৈতিক দলের কন্ট্রোল করাও ভেরি ডিফিকাল্ট হঠাৎ করে। কিন্তু আইন শৃঙ্খলা যদি স্ট্রং থাকতো তাহলে এইটা এতটা বাড়তে পারতো না। আরেকটা বিষয় আপনার সামনে বলি, যে ট্রাফিকটা, বিশেষ করে সারা বাংলাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা টোটালি ভেঙে পড়ছে। সেটাকে যদি স্ট্রংলি হ্যান্ডেল করতে না পারে, আমরা জানি যে গরিব মানুষ রিক্সা চালাবে, কোনো সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট জায়গায়, এবং সবাই যদি রিক্সা নিয়ে বেরিয়ে যায়, আয়ের অন্য জায়গায় যদি আমরা না যাই, আমরা যদি কৃষিতে ইনভলভ না হই। আমার ধরেন নিজের কিছু জমি জমা আছে, ভেবেছিলাম যে কৃষিকাজ আমি কোনো কৃষক পাচ্ছি না, যে এক্সপেন্সিভ কৃষকের টাকা পয়সা যে কাজই করতে চাচ্ছে না। সুতরাং সবাই ঢাকামুখী শহরমুখী চলে আসছে। আজকে যদি আমরা এই বিষয়গুলো না দেখি, এই যে বন্ধ করতে হবে ফাঁকফোকরগুলো, তাইলে কিন্তু আমাদের কিন্তু একটা স্টেবল একটা দেশ পাবো আমরা। একটু বলবেন যে আপনার যেহেতু সারা দেশে, যেহেতু আপনার সংগঠনের কার্যক্রম সম্পর্কে আপনি অবগত, প্রায় 5 লাখ রেস্তোরাঁ মালিকের সাথে আপনার যোগাযোগ আছে, একটু বলবেন যে এখন বলা হচ্ছে যে এই সরকারের, নতুন সরকারের শাসনামলে আসলে চাঁদাবাজির মুখ বদল হয়েছে। আপনারা যেহেতু ব্যবসা করছেন মাঠ পর্যায়ে, আপনার যারা সহকর্মী, যারা দেশের নানা প্রান্তে ব্যবসা করছে, তারা এই চাঁদাবাজি নিয়ে কি তথ্য দিচ্ছে আপনাদেরকে? দেখুন, আগে যে পরিস্থিতি ছিল এখন সেটা নাই। চাঁদাবাজি তো কিছু হবেই, চলার পথে অনেক প্রবলেম হবে, এগুলো আমরা ইগনোর করছি। আমরা ইউনাইটেড। আমাদের যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয়, কেন্দ্রে জানানোর সাথে সাথে আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি। কিন্তু বিশেষ করে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা, ওইটার কারণে কিন্তু সন্ধ্যার পরে মানুষ এভাবে বের হচ্ছে না। আমাদের তো মানে একটা স্বাভাবিক পরিবেশ লাগবে, স্বাভাবিক পরিবেশটা এখনও নাই। আরেকটা মব জাস্টিস চলছে। আমি আহ্বান জানাবো আপনার মাধ্যমে, আমরা ঐক্য চাই। যারা বিগত সরকারের আমলে দুর্নীতিবাজ, লুটেরা, যারা সরকারি কর্মকর্তা লুটেরা, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেন। যারা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু যারা দল করেছে, ধরেন আপনি আওয়ামী লীগ যারা করেছে, আপনি একটা অংশকে বাদ দিয়ে তো আপনি দেশটা স্টেবল করতে পারবেন না। তারা কি বসে থাকবে? সমস্যাটা ওইখানেই। আমরা হচ্ছে হ্যাঁ, প্রতিশোধ না নিয়ে আপনি প্রতিরোধ করি। আমরা প্রতিশোধ না নিয়ে আমরা সত্যি বিচার আওতায় নিয়ে আসি। যারা সরকারের কাছে ফুটেজ আছে, কে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ঢালাওভাবে যদি আমরা সবাইকে যদি এই যে বিভাজন করে রাখি, যেটা পশ্চিমারা চায় যে আমাদের বিভাজন থাকুক, বিভাজন থাকলে তাদের সুবিধা, এই যে বহু ভাগে বিভাজনটা, সেটা বন্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যে শ্রদ্ধেয়, যে আজকে যে উনি প্রধান উপদেষ্টা, ওনার আরও জোরালো ভূমিকা রাখা দরকার। উনি আহ্বান জানাইতে হবে সবাইকে, আসেন আমরা দলমত নির্বিশেষে দেশটাকে গড়ে তুলি। আমরা আলোচনা এখানে শেষ করছি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিশ্লেষণ এই পর্ব এখানেই শেষ করছি। অতিথির সঙ্গে আমরাও কিন্তু একমত, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের স্বার্থে দেশে একটি আসলে ঐক্য প্রতিষ্ঠা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।